সংস্কারে বাধা দিয়ে ফ্যাসিবাদের পথেই হাঁটছে সরকার, অভিযোগ বিরোধী দলের। জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলের কথা বলছেন মির্জা ফখরুল। জামায়াত ইসলামের আমির তিনি বলছেন যে বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে। আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি। সত্যিকারের স্বাধীনতার স্বাদ জনগণকে দেওয়ার জন্য প্রত্যেকটি বিষয়ে বিএনপি বিরোধিতা করে চলছে। বিয়াম স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত সময়ে প্রধানমন্ত্রীর বক্তৃতায় বললেন, অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে জুলাই সনদ। হামে আরও 11 শিশু মৃত্যু। হাসপাতালে আসা রোগীদের অনেকেরই জটিল উপসর্গ। সেবা দিতে হিমশিম অবস্থা চিকিৎসক নার্সদের। গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার শঙ্কায় নিরাপত্তা জোরদার। আতঙ্কের কিছু নেই বলছে পুলিশ। নজরদারি বাড়ানোর তাগিদ নিরাপত্তা বিশ্লেষকের। রাজনীতিকরণের কারণে খালি হয়ে গেছে ব্যাংক পুঁজিবাজার, বললেন অর্থমন্ত্রী। আর্থিক খাতে গণতন্ত্রায়নে কাজ করছে সরকার। যুক্তরাষ্ট্রে নিহত লিমনের বন্ধু বৃষ্টিও বেঁচে নেই, নিশ্চিত করেছেন তার ভাই। ফ্লোরিডা পুলিশ এখনো জানায়নি। অভিযুক্ত রুমমেট হিশাম গ্রেফতার। ইসলামাবাদের বৈঠক এখন জল্পনার কেন্দ্রে। সরাসরি আলোচনায় চায় ইরান, দাবি ওয়াশিংটনের। নাকচ করল তেহরান। দর্শক আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জনগণের বিপক্ষে গেলে জুলাই আবারও ফিরে আসবে বলে হুঁশিয়ার করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, গুরুত্বপূর্ণ সংস্কারে বাধা দিয়ে সরকার ফ্যাসিবাদের পথেই হাঁটছে। দুপুরে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে জাতীয় সমাবেশে কথা বলেন আমির। এনসিপির আহ্বায়ক চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, গণভোটের মধ্য দিয়ে বিএনপির জন্ম হলেও এখন তারা গণভোটকেই অস্বীকার করছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণভোটের রায় বাস্তবায়নে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে জাতীয় সমাবেশের আয়োজন করে জামায়াত ইসলামী। সমাবেশে যোগ দেন সারা দেশ থেকে আসা হাজারো জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। সমাবেশে জুলাই যোদ্ধারা অভিযোগ করেন, সরকার ক্ষমতায় গিয়ে জুলাইকে ভুলে গেছে। আমরা সরকারকে আহ্বান জানাবো, আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করবেন, গণভোট বাস্তবায়ন করবেন। অনেক সময় আমাদের আশ্বাসও দিয়েছিলেন আপনি গণভোট দেওয়ার জন্য, হ্যাঁ ভোট দেওয়ার জন্য। 70% আমরা ভোট দিলাম। এখন আপনারা ক্ষমতায় গিয়ে বসেছেন, চেয়ারে বসেছেন, এখন আমাদেরকে চেনেন না আপনারা। 70% জনগণের গণরায়কে গলা টিপে হত্যা করতে চাইলে এই দেশ থেকে আপনাদেরকে পালাতে হবে। সমাবেশে 11 দলীয় জোটের নেতারা বলেন, নির্বাচনের পর গণরায় বাস্তবায়ন না করে জাতির সাথে প্রতারণা করেছে সরকার। যে কোনো মূল্যে জুলাই সনদ বাস্তবায়নের কথা বলেন তারা। যে বিএনপির জন্ম হয়েছিল গণভোটের মাধ্যমে, সেই বিএনপি আজকে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী গণভোটকে অস্বীকার করছে। ভারতপক্ষে বিএনপি তার অস্তিত্বকে অস্বীকার করতে শুরু করে দিয়েছে। বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে নতুন করে যে বিএনপি দলীয়করণ করছে, এটা আওয়ামী লীগের পথে বিএনপি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। 2-3 দিনের মধ্যে সংস্কারের যে কথাগুলি আছে সেটা বাস্তবায়ন করেন। কেউ বলছে সংস্কার, কেউ বলছে অ্যামেন্ডমেন্ট। এরকম ধারাবাহিক বক্তব্য রেখে কোনো লাভ নাই। 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ, মিছিল, সেমিনার, গোলটেবিল, দীর্ঘ কর্মসূচি শুরু হয়েছে। জাতীয় সংসদে আমাদের নেতারা লড়াই করবেন, রাজপথেও লড়াই চলবে। রক্তের এই মূল্য না পাওয়া পর্যন্ত এই আন্দোলন ইনশাআল্লাহ আমরা অব্যাহত রাখবো। গণরায় বাস্তবায়নে লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন জামায়াতের আমির। তিনি বলেন, জনগণের বিপক্ষে গেলে জুলাই আবারও ফিরে আসবে। যে সমস্ত জায়গায় পরিবর্তন দরকার, সুশাসন কায়েমের জন্য, সত্যিকারের স্বাধীনতার স্বাদ জনগণকে দেওয়ার জন্য প্রত্যেকটি বিষয়ে বিএনপি বিরোধিতা করে চলছে।
এটি জাতির সাথে সুস্পষ্ট প্রতারণা। মনে রাখবেন, জুলাই শুধু 24 সালে ছিল না, জুলাই প্রত্যেক বৎসরে আছে। সে জুলাই আবার ফিরে আসবে ইনশাআল্লাহ, এবং তখন ফাইনালি ফেসিবাদের কবর রচনা হবে। এ সময় ক্যাম্পাসগুলোতেও সংঘাত বন্ধের আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। আমরা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সন্তানদের হাতে দা কিরিস কুড়াল দেখতে চাই না, আমরা খাতা এবং কলম দেখতে চাই। আমরা কোনো আদুবাই দাদুবাই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আমাদের সন্তানদের উপর সরিগুড়া আমরা এটা দেখতে চাই না। এ সময় জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশ স্বৈরাচার মুক্ত হবে না বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। শুভ বুদ্ধির উদয় হোক। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। জামায়াতকে রাজনৈতিকভাবে কিভাবে নির্মূল করা যায় সেভাবে কাজ করতে হবে, এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচনে ব্যর্থ হয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বিরোধী শক্তি। নয়াপল্টনে দলের কার্যালয়ে যৌথ সভা শেষে কথা বলেন বিএনপি মহাসচিব। জানান, 1 মে নয়াপল্টনে সমাবেশ করবে শ্রমিক দল। বিএনপি সরকার দায়িত্ব নিয়েছে 2 মাস। এরই মধ্যে সংসদে এবং বাইরে সভা সমাবেশে সরকারের কড়া সমালোচনা করছে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলের জোট। আর জুলাইয়ের সাথে যারা বেঈমানি করবে তাদেরকে ছাড় দিয়ে কথা বলা হবে না। কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানেও ছাত্রদল ও শিবিরের কর্মী সমর্থকদের সঙ্গে উত্তেজনা বা বিরোধ দেখা দিচ্ছে। জুলাইয়ের 2 পক্ষ শক্তির নেতারা কেউ কাউকে ছাড় দিচ্ছেন না মৌখিক আক্রমণে। নির্বাচন নিয়ে জামায়াত আমিরের বক্তব্যের কঠোর সমালোচনা করলেন বিএনপি মহাসচিব। শনিবার তিনি বলেন, নির্বাচনের আগে থেকেই রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করছে বিরোধী দল। যে জামাত ইসলামের আমির তিনি বলছেন যে বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে। সমগ্র বিশ্বের সমস্ত দেশগুলো, বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলো, পত্র পত্রিকা, মিডিয়া এক বাক্যে স্বীকার করেছে যে এই নির্বাচনটি ছিল এই কালের, অর্থাৎ বাংলাদেশ সৃষ্টির পর থেকে সবচেয়ে নিরপেক্ষ, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন। ও সমগ্র জাতি অত্যন্ত সচেতনভাবে তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং আগামীতে যেন পুরোপুরি তাদেরকে নির্মূল করা যায় রাজনৈতিকভাবে, সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি ক্যাম্পাসে ছাত্র রাজনীতির উত্তাপ প্রসঙ্গ টানেন মির্জা ফখরুল। শিক্ষার্থীদের আহ্বান জানান অপরাজনীতি পরিহারের। যে সমস্ত পক্ষগুলো এই ধরনের অপকর্মে লিপ্ত হচ্ছেন তার বিরুদ্ধে থাকবেন, কারণ বাংলাদেশের স্বাধীনচেতা ছাত্র সমাজ, সচেতন ছাত্র সমাজ বরাবরই অপরাজনীতিকে পরিহার করেছে এবং জনগণও পরিহার করেছে, এবং আমরা এবারও দেখব যে জনগণ এগুলোকে প্রতিরোধ করবে এবং তাদেরকে পরিহার করবে। ব্রিফিংয়ের আগে যৌথ সভায় সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব। এতে সিদ্ধান্ত হয় 1 মে শ্রমিক দিবসে নয়াপল্টনে সমাবেশ করবে শ্রমিক দল। প্রধান অতিথি থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের মানুষের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা এই দিবসটি যথাযথ মর্যাদার সঙ্গে পালন করবেন। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিয়াম ফাউন্ডেশনের অডিটোরিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রের প্রকৃত মালিক যে জনগণ 2024-এর গণঅভ্যুত্থান তা আবারও প্রমাণ করেছে। জনপ্রশাসনের প্রতিটি স্তরে মেধা ও দক্ষতাকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশও দেন প্রধানমন্ত্রী। সকালে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। হঠাৎ করেই ছিল তার এ পরিদর্শন। এ সময় তিনি শিশু শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, প্রাণবন্ত সময় কাটান। উচ্ছ্বসিত ছোট্ট শিক্ষার্থীরা ছুটে আসে প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলাতে, কেউ আবার অটোগ্রাফ নিতে। প্রধানমন্ত্রী ক্লাসরুমে ঢুকেই শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পড়াশোনার পাশাপাশি তিনি খেলাধুলা করারও পরামর্শ দেন। এর আগে বিয়াম ফাউন্ডেশন প্রাঙ্গণে নতুন অডিটোরিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। ফলক উন্মোচন শেষে দেশের সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। পরে অডিটোরিয়াম মিলনায়তনে আয়োজিত সুধী সমাবেশে যোগ দেন সরকার প্রধান।
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী স্মরণ করেন ২৪শে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে। তিনি বলেন, ১.৫ দশকের অপশাসন শেষে জনগণের ভোটে নির্বাচিত এই সরকার জন আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে। বিশেষ করে জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সরকার কোনো আপোষ করবে না। ২০২৪ সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আবারও স্পষ্ট করে দিয়েছে এই রাষ্ট্রের মালিক এই দেশের জনগণ। সুতরাং জনপ্রশাসনের কর্মকর্তা হিসাবে রাষ্ট্রের মালিক জনগণের স্বার্থ এবং কল্যাণ নিশ্চিত করা আপনাদের প্রধান দায়িত্ব। জনপ্রশাসন সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী জানান, এখন থেকে নিয়োগ, বদলি কিংবা পদোন্নতির ক্ষেত্রে কোনো রাজনৈতিক প্রভাব নয়, বরং মেধা, দক্ষতা আর অভিজ্ঞতাকেই একমাত্র মাপকাঠি হিসেবে বিবেচনা করা হবে। বর্তমান সরকার মেরিটোক্রেসির বাংলাদেশ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ। রাষ্ট্রযন্ত্রের নিয়োগ, বদলি, পদোন্নতির ক্ষেত্রে মেধা, সততা, সৃজনশীলতা, দক্ষতা এবং অভিজ্ঞতাই এইগুলোকেই আমরা প্রধান বিবেচ্য হিসাবে গ্রহণ করতে চাই। স্বচ্ছতা ও দ্রুততার সাথে শূন্য পদে সরকারি কর্মচারী নিয়োগ, প্রশাসনিক সংস্কার কমিশন গঠন, শক্তিশালী পাবলিক সার্ভিস কমিশন গঠন এবং বেসরকারি সার্ভিস রুল প্রণয়ন সহ সর্বত্র প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতেও সরকার দৃঢ়প্রতিজ্ঞ। আধুনিক ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়তে সরকারি কর্মকর্তাদের বিশ্বমানের প্রশিক্ষণের আওতায় আনারও প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। দক্ষ ও জনবান্ধব প্রশাসনই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি। আরও যে কোনো প্রয়োজনীয় সহায়তা প্রদান। জিনাত আরা লাবণী, যমুনা নিউজ। হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়ালো। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্যানুযায়ী ২৪ ঘন্টায় প্রাণ গেছে আরও ১১ জনের। প্রাদুর্ভাব শুরুর পর থেকে এই পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৪২ জনের। সব মিলিয়ে এই সংখ্যা ২৫০ ঘরে। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে শয্যা না পেয়ে বারান্দায় থাকতে দেখা গেছে শিশুদের। বেশিরভাগেরই উপসর্গ জটিল। চিকিৎসকরা বলছেন, হাসপাতালে আসতে দেরি করায় বাড়ছে মৃত্যু। মায়ের এই কান্নাই বলে দিচ্ছে কতটা দুঃসহ সময় পার করছে এই পরিবার। অসুস্থ সন্তানকে নিয়ে বেশ কয়েকটি হাসপাতাল ঘুরে এখন ঠাঁই হয়েছে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে। তবে জায়গা মেলেনি শিশু ওয়ার্ডে। অগত্যা বারান্দায় রেখেই চলছে চিকিৎসা। কালকে একটু ভালো দেখছিলাম, আজকে আবার এগুলা কালো হয়ে আবার হঠাৎ করে আবার চেহারাটা পুরো লাল হয়ে গেছে। গেল ১ মাস ধরে প্রায় একই রকম চিত্র এই হাসপাতালে। চিকিৎসার সুনাম থাকায় সারা দেশ থেকেই হামের নানা উপসর্গ নিয়ে রোগী আসছে। তীব্র জ্বর, শ্বাসকষ্ট আর ডায়রিয়া, সাথে শরীরে ওঠা ফুসকুড়ি। সব শিশুর ঘুরে ফিরে একই রকম উপসর্গ। জটিলতা জ্বর, সর্দি, কাশি, তারপরে হচ্ছে পাতলা পায়খানা, আর সারা শরীরে তো রেশ পড়ে গেছে। চিকিৎসকরা বলছেন, হামের উপসর্গ দেখা দেওয়া মাত্রই হাসপাতালে যেতে হবে। প্রান্তিক এলাকা থেকে ঢাকায় আসা বেশিরভাগ শিশুর অবস্থাই আশঙ্কাজনক। প্রথমে তো অনেক বেশি ছিল, তারপর আস্তে আস্তে একটু কমলো, আজকে 2 দিনে আবার একটু বেশি। আমরা চাচ্ছি আমাদের বাচ্চাগুলি তাড়াতাড়ি ভালো হোক, সুস্থ হয়ে যাক তাড়াতাড়ি। দৌড়াদৌড়িতে বাচ্চা কিন্তু অনেক সময় অক্সিজেন ডেফিসিয়েন্সিতেও খারাপ হয়ে যায়। বেশিরভাগ রোগী দেখা যায় যে ভর্তি 3 ঘন্টা থেকে 24 ঘন্টার মধ্যেও মারা যায়। এই জন্য আমি বলবো যে অভিভাবকদের একটু সচেতন হতে হবে, যেন আপনার বাচ্চার যদি হাম হয় আপনি শুরুতেই হাসপাতালে নিয়ে আসেন, আপনি ডাক্তারকে দেখান। হাসপাতালের দুঃসহ পরিস্থিতি শেষ করে যারা ছাড়পত্র পেয়েছে তাদের মুখে স্বস্তির হাসি। অনেক খারাপ অবস্থা ছিল, এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক খুশি লাগতেছে নিজের বাচ্চাকে সুস্থ দেখে। বাচ্চা আমার ছুটি পাইছে, ও সুস্থ হয়েছে, এটা আমার অনেক উন্নতি, এটা আমি বললে প্রকাশ করতে পারবো না। হামের প্রাদুর্ভাবের ৪২ দিন পার করছে দেশ। সব জায়গায় টিকা পৌঁছানোর পাশাপাশি কার্যক্রম নজরদারির পরামর্শ বিশেষজ্ঞদের। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। সারা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার পরিকল্পনাকারী 2 জনকে শনাক্ত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গেল 23 এপ্রিল পুলিশ সদর দপ্তরে জারি করা এক চিঠির সংযুক্তিতে তাদের নাম পরিচয় উল্লেখ করা হয়, যা যমুনা টেলিভিশনের হাতে এসেছে।
ওই চিঠির প্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে গুরুত্বপূর্ণ স্থাপনায়। তবে বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এমন চিঠির গুরুত্ব থাকলেও তাতে শঙ্কিত না হয়ে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের। রিয়াজ রায়হানের রিপোর্ট। 2016 সাল থেকে পরের 5 বছরে অন্তত ডজন খানেক উগ্রবাদীর আস্তানায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা। যেসব অভিযানে রাষ্ট্রীয় বাহিনীর সদস্য সহ শতাধিক ব্যক্তি নিহত হন। মাঝে কয়েক বছরের বিরতির পর দেশ জুড়ে আবারও জঙ্গি হামলার আভাস দিয়েছে খোদ পুলিশ সদর দপ্তর। সংস্থাটির এক গোপনীয় বার্তায় লেখা হয়, সম্প্রতি গ্রেফতারকৃত নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সদস্য ইশতিয়াক আহমেদের সঙ্গে চাকরিচ্যুত 2 সেনা সদস্যের যোগাযোগের তথ্য পাওয়া গেছে। তারা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করছে। এসব স্থাপনার মধ্যে আছে জাতীয় সংসদ ভবন, সামরিক ও পুলিশ বাহিনীর নানা স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, বিনোদন কেন্দ্র ও শাহবাগের মতো জনাকীর্ণ এলাকা। এছাড়া রাষ্ট্রীয় বাহিনীগুলোর অস্ত্রাগারেও হামলার পরিকল্পনা করছে উগ্রবাদীরা। এ প্রেক্ষিতে সংশ্লিষ্ট ইউনিটকে নিরাপত্তা জোরদারের নির্দেশনা দেয় পুলিশ সদর দপ্তর। চিঠির বিষয়ে স্পষ্ট জবাব না দিলেও এই ব্যাপারে নির্দেশনা মতে কাজ চলছে বলে জানান সিটিটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমরা এই তথ্যটা পেয়েছি এবং আমাদের সিটিটিসি, সাইবার ইন্টেলিজেন্স, আমাদের স্পেশাল অ্যাকশন, আমরা এই বিষয়ে কাজ করছি। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, আমরা কাজ করছি, ইনশাল্লাহ আমরা এটাকে ফেস করতে পারবো। পুলিশ সদর দপ্তরের চিঠিতে চাকরিচ্যুত সেনা সদস্যের বিষয়ে কোনো তথ্য আছে কিনা কিংবা যেসব গুঞ্জন ছড়াচ্ছে সেসব বিষয়েও স্পষ্ট করেননি এই কর্মকর্তা। এটা আমাদের সিকিউরিটি প্ল্যানিং, আমরা সিকিউরিটি প্ল্যানিং অনুযায়ী অ্যাকর্ডিংলি যে স্থানগুলো এসেছে, তথ্য এসেছে, আমরা এই বিষয়ে কাজ করব। আমি এই বিষয়ে আমার কাছে এখনই এরকম স্পেসিফিক তথ্য নেই। ওটা আপনারা যা দেখেছেন আমরাও তাই দেখেছি। পুলিশ সদর দপ্তরের চিঠির একটি সংযুক্তি হাতে এসেছে যমুনা টেলিভিশনের, যাতে দেখা যায় সম্ভাব্য হামলার পরিকল্পনাকারী হিসেবে 2 জনের নাম পরিচয় উল্লেখ করা হয়েছে, যাদের একজন মোহাম্মদ রায়েদ হোসেন মায়েদ, যার গ্রামের বাড়ি সিলেট, বর্তমানে একটি ব্যবসার সঙ্গে জড়িত বলে উল্লেখ করা হয় চিঠিতে। আরেকজন মোহাম্মদ রাকিব হাসান, বাড়ি ঢাকার ধামরাই এলাকায়, নিজ বাড়ি ছেড়ে সাভার এলাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করছেন বলে চিঠি সূত্রে জানানো হয়। হঠাৎ পুলিশের এমন নির্দেশনাকে গুরুত্ব দিয়ে দেখলেও বিষয়টি খুব বেশি শঙ্কার নয় বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। নিরাপত্তা বাহিনী এবং সশস্ত্র বাহিনীর গোয়েন্দা সংস্থাগুলো তারা তাদের গোয়েন্দা কার্যক্রম চলমান রাখবে এবং এরকম কোনো আভাস পেলে এটা আরও তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। আমি মনে করি না এটা খুব উদ্বেগজনক কোনো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়েছে। প্রিকশন আমাদেরকে নিতে হবে, তদন্ত করতে হবে। শুধু একটা জিনিসই আমরা চাই না, যে এই গোয়েন্দা নাটক, জঙ্গি নাটক সাজিয়ে যাতে কোনো নিরীহ ব্যক্তির বিরুদ্ধে কোনো অ্যাকশন না নেওয়া হয়। তবে শুধু পুলিশ সদর দপ্তরের চিঠি নয়, এরই মধ্যে পাকিস্তান ও আফগানিস্তান কেন্দ্রিক বিভিন্ন উগ্রবাদী সংগঠনের সঙ্গে সামরিক বাহিনীর সাবেক কয়েক সদস্যের যোগাযোগের গুজবও ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেসব গুজব বা গুঞ্জন ছড়াচ্ছে সে বিষয়ে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর তাগিদ সামরিক বিশ্লেষকের। নজরদারি বাড়াতে হবে, বিদেশি কারা আসে, কাদের সাথে যোগাযোগ করছে, এবং এটা শুরু হওয়ার আগেই মূলেই এটা নিধন করতে হবে আমাদেরকে। এই জন্য নিরাপত্তা বাহিনী, সকল গোয়েন্দা সংস্থাগুলো একত্রিতভাবে কাজ করতে হবে এবং এটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইন্টেলিজেন্স শেয়ারিং। আমাদের সকল গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে একটা প্ল্যাটফর্মের মাধ্যমে সকল তথ্য আদান প্রদান করতে হবে, যাতে আমরা ইউনাইটেডলি এই জঙ্গি সংগঠনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি। 23 এপ্রিলের জারি করা চিঠির পর উল্লেখিত স্থাপনা বা এলাকায় দৃশ্যমানের বিশেষ নজরদারির চেয়ে গোয়েন্দা ও প্রযুক্তিগত তথ্যের উপর জোর দিচ্ছে বিশেষায়িত সংস্থাগুলো। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। বিরোধী দলের রাজপথের আন্দোলন রাজনৈতিকভাবেই মোকাবেলা করবে বিএনপি। এ নিয়ে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরির শঙ্কা নেই বলে জানিয়েছেন বিএনপি নেতারা। গণভোট কিংবা জুলাই সনদ ইস্যুতে আন্দোলনে নেমে জামায়াত নেতৃত্বাধীন জোট জনগণকে বিভ্রান্ত করতে চায় বলে মনে করছেন তারা। বলছেন, রাজপথে পাল্টা কর্মসূচি নয়, বরং নিজেদের অবস্থান ও কর্মকাণ্ড নিয়ে জনগণকে আস্থায় আনাই বিএনপির লক্ষ্য। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে জুলাই সনদে সই করে এসেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি অক্ষর আমরা ইনশাআল্লাহ এক এক করে বাস্তবায়ন করব। স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে নিজেদের অঙ্গীকার বারবার উল্লেখ করছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তবু রাজপথের আন্দোলনে সক্রিয় জামায়াত নেতৃত্বাধীন সংসদের বিরোধী জোট। জাতির দেওয়া এই ম্যান্ডেটটাকে বেমালুম অগ্রাহ্য করা হলো, অপমান করা হলো।
সরকার গঠনের 2 মাসের মধ্যেই রাজপথে বিরোধী দলের এমন কর্মসূচিকে সন্দেহের চোখেই দেখছে বিএনপির তৃণমূল, যাদের কেউ রাজপথে মোকাবেলা করতে চান, আবার কেউ মনে করছেন বাস্তবতা বুঝতে পারবে জামায়াত। বিরোধী দল যদি ভুলটা সঠিকভাবে ধরে দেয় তাহলে সেই ভুলকে আমরা রাষ্ট্রের ভালোর দিকে যদি হয় সেটা কাজ করতে হবে। আর যদি বিরোধী দল আমাদের দলকে ধ্বংস করার উদ্দেশ্যে মিথ্যা আচরণ করে সেটা রুখে দিতে হবে। ওরা যেই আন্দোলন করতেছে সেটা সাধারণ মানুষ এবং জনগণের আন্দোলন না, সেটা হলো ওনাদের স্বার্থ হাসিলের একটা আন্দোলন। তারা যেই আন্দোলনগুলো করতে হচ্ছে জামাত এটা মোড়ো ভালো করে না, তারা রাষ্ট্রের ভালো চাচ্ছে না। সাধারণ কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বিরোধী জোটের রাজপথের কর্মসূচিকে স্বাভাবিকভাবেই দেখতে চান বিএনপির শীর্ষ নেতারা। তারা বলছেন এটি গণতান্ত্রিক চর্চা। বলেন, জ্বালানি ইস্যুতে সরকার ও বিরোধী দল নিয়ে কমিটি গঠনে প্রধানমন্ত্রীর উদ্যোগ সহনশীল মানসিকতাই প্রমাণ করে। যে দল ক্ষমতা পরিচালনা করছে তাদেরকে তো নানা দিক, বিশেষ করে জনগণের স্বার্থটা তো সবচেয়ে বড় করে দেখতে হবে। এমনকি যারা মিছিল মিটিং করছে দাবি নিয়ে, সে দাবিগুলো কগনিজেন্সে নিয়ে তারা কি চাচ্ছে না চাচ্ছে, তো এটার জন্য তো একটু সুস্থির মাথায় চিন্তা করতে হবে, কথা বলতে হবে। যে বাংলাদেশের রাজনীতিতে আগে যে হটাও এবং থাকো জোর করে একটা প্রক্রিয়া ছিল, সেই জায়গায় কিন্তু উভয় অংশেই সরে গেছে। এটাকে যদি এক জায়গায় এনে একত্রিত করে জাতীয় বৃহত্তর স্বার্থের জন্য এই মানসিকতাটাকে ধরে রাখা যায়, তাহলে দেশের অস্থিরতা কমবে। বিএনপি নেতারা জানান, নিজেদের কর্মকাণ্ড ও সদিচ্ছা জনগণের সামনে তুলে ধরাই বিএনপির লক্ষ্য। ইশতেহার বাস্তবায়নের পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নেও বিএনপি আন্তরিক। সেক্ষেত্রে একই ইস্যুতে রাজপথে বিরোধী জোটের উস্কানির মুখে পাল্টা কর্মসূচি দেওয়ার কথা ভাবছে না বিএনপি। তাদের কোনো রকমের আন্দোলনের কারণে যদি জনজীবনের ভোগান্তি বাড়ে এবং এই দেশে কিছু সুবিধাবাদী চক্র আছে, তারা সুযোগ নেয়ার অপচেষ্টা করে, তখন একটা সমস্যা হবে। এছাড়া সাংঘর্ষিক কোনো অবস্থা হওয়ার মতো পরিবেশ আমরা দেখছি না, কারণ সরকারের পক্ষ থেকে আক্রমণাত্মকভাবে বিরোধী দলের কোনো কিছু দমন করার কোনো চেষ্টা বা অভিপ্রায় বা পরিকল্পনা আমাদের নাই। খারাপটা হচ্ছে ওইটাই, যদি পরিকল্পিতভাবে একটা সরকারকে মানে অপপ্রচার, মিথ্যাচার, যেটা শেখ হাসিনা করেছিল, তাদের দাবি দেওয়া নিয়ে অবশ্যই কথা বলবেন, দাবি জানাবেন, এক্ষেত্রে যে পদ্ধতিগুলো আছে সেটাও অবলম্বন করবেন। কিন্তু জনগণের নির্বাচিত একটা সরকারের যে মানে মেয়াদকাল এবং তার যে একটা কার্যক্রম, সেটা যেন প্রতিহত না হয়। মাননীয় সদস্য, দলের নীতি নির্ধারকদের মতে বিরোধী দল আন্দোলনের নামে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়। তবে জনগণকে সচেতন করে ইশতেহার ও জনকল্যাণে সরকারের লক্ষ্য পূরণই বিএনপির উদ্দেশ্য। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। এতদিন কিছু লোকের হাতে ছিল অর্থনীতি নিয়ন্ত্রণ। রাজনীতিকরণের কারণে খালি হয়ে গেছে ব্যাংক, পুঁজিবাজার। অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইআরএফ এর সাথে প্রাক বাজেট আলোচনায় এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী। বলেন, এনবিআর দুভাগ হবে, তবে অধিকতর পর্যালোচনা করা হচ্ছে। এদিকে গভর্নর জানান, 5টি ইসলামী ব্যাংক একীভূতকরণ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার। আলোচনায় অংশ নিয়ে সাংবাদিকরা বলেন, আগামী বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেওয়া উচিত। শুধু সংকোচনমূলক মুদ্রানীতি ও সরকারি ব্যয়ে কৃচ্ছ্রতা সাধনের মাধ্যমে এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। বাজার সিন্ডিকেট ভাঙা ও সব ধরনের চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। বাংলাদেশের মানুষ অর্থনীতির সুফল আবার সকল লোকের কাছে যাতে চায়, সেটাও আমরা নিশ্চিত করতে চাই। সুতরাং যেই লোকগুলো বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের বেনিফিটেড হয়নি কিংবা অংশগ্রহণ করার সুযোগ পায় নাই, আমরা চেষ্টা করছি সকলের জন্য একটা সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য। ডিশ সংযোগ থেকে আয়ের একটি অংশ টেলিভিশন চ্যানেলে দেবার প্রতিশ্রুতি দিলেন অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী। এ বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবে অর্থ বিভাগ। লেখকদের সম্মানী ভাতা থেকে উৎসে কর না নেবার বিষয়টিও যাচাই বাছাই করা হবে। বিকেলে সচিবালয়ের সম্পাদকদের সাথে প্রাক বাজেট আলোচনায় এমন প্রতিশ্রুতি দেন অর্থমন্ত্রী। বলেন, 20,000 কোটি টাকা ছাপানোর সংবাদ মিথ্যা, ওই পথে হাঁটবে না সরকার। অভ্যন্তরীণ উৎস থেকে উচ্চ সুদে ঋণ নেওয়া হবে না। বলা হয়, জনগণের প্রতিটি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা হবে। পুঁজিবাজারকে সক্রিয় করার কথাও বলেন অর্থমন্ত্রী। জানান, বিনিয়োগের ক্ষেত্রে হয়রানি বন্ধ করা হবে। ইজ অফ ডুইং বিজনেস সহজ করবে সরকার। বিএনপির বিগত রাজনৈতিক আন্দোলনে আমরা একটা কথা কিন্তু বারবার বলছি, টাকা ছাপানোর বিরুদ্ধে সরকারি ব্যাংক থেকে ঋণ নিয়ে সরকারের যে ডেট ম্যানেজমেন্টে আজকে যে বড় প্রবলেম হচ্ছে,
যে ঋণের ম্যানেজমেন্টের যে বিশাল প্রবলেম, লোকাল ব্যাংক থেকে অতিরিক্ত সুদের ঋণ নিয়েছে। এই ঋণ নিয়ে খালি শুধুমাত্র গভর্নমেন্টের কস্ট বাড়ে নাই, যে প্রাইভেট সেক্টরকে ক্রাউড আউট করে দিয়েছে। প্রায় 15 ঘন্টা পর আবারও বন্ধ হয়ে গেছে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত কয়লা ভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন। 125 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন প্রথম ইউনিটটির টিউব ফেটে যাওয়ায় উৎপাদন বন্ধ হয়ে যায়। বর্তমানে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের মহাব্যবস্থাপক আবু বক্কর। তিনি জানান, অতি পুরাতন যন্ত্রাংশ হওয়ায় ঘন ঘন কারিগরি ত্রুটির ঘটনা ঘটছে। প্রায় 1000 ডিগ্রি তাপ সঞ্চালনের বয়লার টিউবটি ঠান্ডা হওয়ার পরপরই তা মেরামতের কাজে হাত দেওয়া হবে। খুলনার তেরোখাদা উপজেলায় ধান কাটাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 4 জন। সকালে উপজেলার 6 নম্বর মধুপুর ইউনিয়নের মধুপুর উত্তরপাড়া বিলে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ধান কাটাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুলের গ্রুপ এবং মধুপুর ইউনিয়ন বিএনপি সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক সাইফুল মোড়লের অনুসারীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। এতে সাইফুল গ্রুপের নূর আলম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি। সংঘর্ষে আহত 4 জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। বেঁচে নেই যুক্তরাষ্ট্রের নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টি। সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে একথা জানিয়েছেন তার ভাই জাহিদ হাসান প্রান্ত। তবে এই নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি ফ্লোরিডা প্রশাসন। এর আগে শুক্রবার সকালে নিখোঁজ আরেক শিক্ষার্থী জামিল লিমনের মরদেহের কয়েকটি টুকরো উদ্ধার করে পুলিশ। এই ঘটনা নিশ্চিত করে ব্রিফ করেছেন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা। এই ঘটনায় হিশাম সালে আবু গারবেই নামের এক মার্কিনীকে আটক করা হয়েছে। নিহত লিমনের রুমমেট ছিল ওই ব্যক্তি। চলছে রুদ্ধশ্বাস পুলিশি অভিযান। ঘেরাওকৃত বাড়ি থেকে আত্মসমর্পণ করে বেরিয়ে আসছে এক ব্যক্তি। গায়ে নেই কাপড়, কোমরে কেবল একটি তোয়ালে জড়ানো। হিশাম সালেহ আবু গারবে নামের এই ব্যক্তি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় 2 বাংলাদেশি শিক্ষার্থীর গুম ও হত্যাকাণ্ডের পেছনের মূল হোতা বলে মনে করছে ফ্লোরিডা পুলিশ। তবে তার বাড়িতে নিরাপত্তা বাহিনীর অভিযানের পেছনের কারণটি ছিল পুরোপুরি ভিন্ন। শুক্রবার পারিবারিক সহিংসতার একটি রিপোর্ট পেয়ে হিশামের বাড়িতে উপস্থিত হয় পুলিশ। এরপর সেখান থেকে অন্যান্য সদস্যদের নিরাপদে বের করে আনা হয়। তবে বাড়ি থেকে বের হতে অস্বীকৃতি জানায় অভিযুক্ত হিশাম। পরবর্তীতে পুলিশের একটি বিশেষ প্রশিক্ষিত ইউনিট গিয়ে অভিযান চালিয়ে আটক করে তাকে। এরপর হিশামকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তদন্তের এক পর্যায়ে সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। প্রায় 1 সপ্তাহ ধরে নিখোঁজ থাকা 2 বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টির অন্তর্ধানের ঘটনার সঙ্গে পাওয়া যায় তার যোগসূত্র। তার দেয়া তথ্যের ভিত্তিতে শুরু হয় তল্লাশি অভিযান। তাকে জিজ্ঞাসাবাদ করে তার দেয়া তথ্যের ভিত্তিতে একটি ব্রিজের নিচে থেকে, ফ্লোরিডাতেই একটি ব্রিজের নিচে থেকে একটি মরদেহ উদ্ধার করে এবং পুলিশ পরবর্তীতে ব্রিফিং করে জানিয়েছে যে এই মরদেহটি নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের। বাংলাদেশি 2 পিএইচডি শিক্ষার্থী লিমন ও বৃষ্টিকে শেষবারের মতো 2টি ভিন্ন জায়গায় দেখা যায় 16 এপ্রিল সকালে। দীর্ঘক্ষণ তাদের খোঁজ না পেয়ে পরদিন তাদের নিখোঁজ হওয়ার বিষয়টি পুলিশকে জানান এক পারিবারিক বন্ধু। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। চট্টগ্রামে ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলায় আবারও চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। বিকেলে লালদিঘি মাঠে 117তম আসরে তিনি রাশেদ বলিকে পরাজিত করেন। এবারের বলি খেলায় অংশ নেন বিভিন্ন স্থান থেকে আসা শতাধিক বলি। খেলায় অংশ নেয় অনেক শিশু, কিশোর ও প্রবীণ। মঞ্চ কাঁপিয়ে চলে মল্লযুদ্ধ। জমজমাট বলি খেলা দেখতে প্রখর রোদ উপেক্ষা করে ঢল নামে হাজার হাজার দর্শকের। ফাইনাল রাউন্ডে প্রায় 24 মিনিট লড়াইয়ের পর রাশেদ বলিকে হারিয়ে চ্যাম্পিয়ন হন কুমিল্লার বাঘা শরীফ বলি। 1909 সালে শুরু হওয়া এই বলি খেলা কালের সাক্ষী। অংশগ্রহণ করে আমি হ্যাটট্রিক জয় করেছি, তো আমার থেকে অনেক আনন্দ লাগতেছে। তো আমার থেকে বেশি আনন্দ লাগতেছে
আমার কুমিল্লা জেলার মানুষ, হোমনা থানার গারমারা ইউনিয়নের মণিপুরের মানুষ অনেক আনন্দ আরো উপভোগ করতেছে। আমাদের ওয়াচ টাওয়ার রয়েছে, নির্বিঘ্নে এবং আনন্দমুখর পরিবেশে যাতে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে পারে সেই লক্ষ্যে চট্টগ্রাম মহানগর পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পরোক্ষ নয়, বরং ইসলামাবাদে সরাসরি মার্কিন প্রতিনিধিদের সাথে আলোচনা করতে চায় ইরান, এমন দাবি করেছে হোয়াইট হাউস। যদিও এই দাবি প্রত্যাখ্যান করে তেহরান বলছে নিজেদের দাবি আদায় এবং আঞ্চলিক স্থিতিশীলতা ফেরানোই মূল লক্ষ্য তাদের। এদিকে পাকিস্তানের সেনাপ্রধান এবং পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শনিবার পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সাথে বৈঠকে বসেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রের সাথে ইরানের আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন পাকিস্তানের শীর্ষ সেনা কর্মকর্তা। এর আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সাথেও বৈঠক করেন আরাকচি। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা সহ বিভিন্ন ইস্যুতে কথা হয় তাদের মাঝে। শুক্রবার রাতে পাকিস্তান পৌঁছায় তেহরানের প্রতিনিধি দল। এদিকে হোয়াইট হাউস বলছে আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অংশ নেবেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং কূটনৈতিক জেরেড কুশনার। মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি আলোচনায় বসতে চায় ইরানের প্রতিনিধিরা, এমন দাবিও করা হয়। প্রেসিডেন্ট ট্রাম্প সবসময়ই এই আলোচনা সম্পর্কে ইতিবাচক ছিলেন। আমরাও আশা করছি ভালো কোনো ফলাফলই আসবে। ইরানিরাও কথা বলতে চায়, আমাদের সাথে সরাসরি আলোচনাতেও বসতে চায়। যদিও হোয়াইট হাউসের এই দাবি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি জানান, পাকিস্তানের মাধ্যমে পরোক্ষ আলোচনাতে আগ্রহী তেহরান। মার্কিন আগ্রাসন বন্ধের পাশাপাশি ন্যায্য দাবি নিয়েও কথা বলবে ইরান। পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সাথে আলোচনায় গুরুত্বপূর্ণ ইস্যুগুলো উত্থাপন করা হবে, কারণ আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে চলতি মাসের 11 তারিখ প্রথম দফায় পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনায় বসে যুক্তরাষ্ট্র এবং ইরান। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। পশ্চিম আফ্রিকার দেশ মালিতে রাজধানী বামাকো সহ একাধিক স্থানে হামলা চালিয়েছে জঙ্গিরা। একাধিক জঙ্গি গোষ্ঠীর সমন্বয় করে এসব হামলা চালিয়েছে বলে ধারণা দেশটির সেনাবাহিনীর। স্থানীয় সময় সকাল 6টা নাগাদ দেশটির প্রধান সামরিক ঘাঁটি কাটি মিলিটারি বেজে হামলা হয়। বেশ কয়েকটি বিস্ফোরণ আর গোলাগুলির আওয়াজ পাওয়া যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাস্তা অবরোধ করে সেনা মোতায়েন করে সরকার। এছাড়া সেভারে, কিদাল এবং গাঁও শহরে অস্থিরতা ছড়ায়। দীর্ঘদিন ধরেই আল কায়েদা ও আইএস সংশ্লিষ্ট বেশ কয়েকটি জঙ্গি গোষ্ঠীকে মোকাবেলায় কাজ করছে মালির সেনাবাহিনী। এছাড়া দেশটির উত্তরাঞ্চলে তাওরিক বিদ্রোহ দমনেও হিমশিম খাচ্ছে মালি সরকার। দর্শক, এই ছিল সন্ধ্যার বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।